আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকেই জ্যাকি চ্যাং এর ক্যারাটে কিড নামের সিনেমাটা দেখে ফেলেছি। আজকে আমি মূলত সেই সিনেমার দ্বিতীয় পর্ব ক্যারাটে কিড লিজেন্ডের গল্প নিয়ে হাজির হলাম। গল্পটা অসাধারণ হতে চলেছে, তাই আর দেরি না করে চলুন গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা 1986 সালের জাপানের ওকিনাওয়া নামের একটা গ্রাম দেখতে পাই, যেখানে ছোট্ট একটা বাড়িতে একজন বৃদ্ধ মানুষ মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। তখনই তার সাথে দেখা করতে আসে ড্যানিয়েল নামের একটা যুবক ছেলে। মাস্টার তাকে সাদরে আমন্ত্রণ জানায়। ড্যানিয়েল এই ঘরের বিভিন্ন জায়গাতে কিছু পুরনো আমলের মাস্টারদের ছবি টাঙানো দেখতে পায়। সে মাস্টারকে জিজ্ঞাসা করে, এরা কারা মাস্টার? মাস্টার বলে যে এরা হলো আমার পূর্বপুরুষ, অর্থাৎ মিয়াগি বংশের লোক, যারা আমাদের আকিনাওয়া গ্রামে প্রথমবারের মতো ক্যারাটে এনেছিল। আমাদের বংশের প্রথম পুরুষ হিসেবে মাস্টার শিম্পু একদিন নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে। ওনার নৌকা ভেসে চলে যায় চীন দেশের এক বন্দরে, যেখানে চায়নার হান সাম্রাজ্যের মানুষেরা তাকে আশ্রয় দেয়। শিম্পু মাস্টার চায়নাতে অনেক বছর কাটায়, আর সেখানেই তিনি চাইনিজ কুংফু প্রশিক্ষণ নেয়। আর পরবর্তীতে আকিনাওয়াতে ফিরে এসে উনি জাপানিজ মিয়াগি কুংফু এবং চাইনিজ হান কুংফুকে একত্রিত করে এক ভয়ঙ্কর মার্শাল আর্টের প্রচলন করেন, যা মূলত এই দুই দেশের এক অসাধারণ সংস্কৃতি, যেমন একই গাছের দুটো ডাল। তো এইসব কথা শেষ হলে আমরা বর্তমান সময়ের চায়নার রাজধানী বেইজিং এর একটা কুংফু স্কুল দেখতে পাই, যে স্কুলের মাস্টার ছিল আমাদের সকলের পরিচিত জ্যাকি চ্যাং, যার নাম এই সিনেমাতে মিস্টার হান। সে খুবই যত্ন নিয়ে সকল ছাত্রছাত্রীদেরকে কুংফু শেখাচ্ছিল, কিন্তু সকল ছাত্রছাত্রীদের মধ্যে একজন মাত্র ছাত্র, যার নাম লি, সে সবার চেয়ে আলাদা হয়ে প্র্যাকটিস করছিল। তো যাই হোক, এখন এই স্কুলের একটা বাচ্চা মেয়ে একজন মহিলাকে দেখে ছুটে চলে আসে মাস্টার হানের কাছে। সে বলে, মাস্টার, ডক্টর এসে গেছে। সাথে সাথে একজন ছেলে গিয়ে লিকে জানায়, ডক্টর এসে গেছে লি, সাবধান হয়ে যাও। এদিকে ততক্ষণে ডক্টর মাস্টার হানের সামনে এসে বলে, আমার ছেলে কোথায় মাস্টার হান? মাস্টার তাকে শান্ত হতে বলে, পাশে গিয়ে চা খেতে খেতে গল্প করার প্রস্তাব দেয়। কিন্তু ডক্টর বলে, দেখুন মাস্টার হান, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আমার ছেলেকে আমি নিতে এসেছি। আমি আপনার কথা শুনে আগেই আমার এক ছেলেকে হারিয়ে ফেলেছি। আমি এখন আমার দ্বিতীয় ছেলে লিকে আর হারাতে চাই না। মাস্টার তাকে বুঝায়, দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কুংফু ছেড়ে দেয়া কোনো সমাধান নয়। কুংফু লিয়ের জীবন আরো অনেক সুন্দর করে দিতে পারবে, কারণ আমি জীবনে যতবারই বিপদে পড়েছি এই কুংফুই আমাকে বাঁচিয়েছে। এইসব কথাবার্তা আবার পাশের ঘর থেকে লি শুনে ফেলেছিল। আর এখানে ডক্টর বলে যে আসলে মাস্টার, আমি নিউ ইয়র্কের একটা বড় হাসপাতালে নতুন চাকরি পেয়েছি। জীবন আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে সুন্দরভাবে বাঁচার জন্য। আপনি প্লিজ আমার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দেবেন। এটা বলে ডক্টর এখান থেকে চলে যায়। তাই বাধ্য হয়ে মাস্টার এখন লিকেও ছুটি দিয়ে দেয়। আর লি দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বলে, তুমি যে আমেরিকাতে শিফট হতে চাও, আমাকে একবারও তো বলনি। আমি আমেরিকাতে যাব না, আমার শৈশব এখানে, আমার বন্ধুরা সবাই এখানে, আমি ওখানে গিয়ে করবোটা কি? ডক্টর বলে যে নিউ ইয়র্কে করার মতো অনেক কাজ আছে, অন্তত এইসব লড়াই তো আর করতে হবে না। লি বলে যে মা, আমি প্র্যাকটিস করছি, লড়াই নয়। ডক্টর মনে করিয়ে দেয়, তুমি যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তাহলে একদিন না একদিন অবশ্যই যুদ্ধ হবে, তাই আমার সাথে তোমাকে যেতেই হবে। বেচারা লি হতাশ হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই লি তার মায়ের সাথে নিউ ইয়র্ক শহরে পৌঁছে গেছে। তারা এক লম্বা জার্নি শেষ করে ফাইনালি পৌঁছে যায় তাদের নতুন বাড়িতে। এই ছোট্ট বাড়িটা লিয়ের বেশ পছন্দ হয়। সে ঘরে বসে সারাটা দিন কাটিয়ে দেয়, আর সন্ধেবেলাতে যখন তার ভাইয়ের সাথে তোলা একটা ছবি সে দেখছিল, তখনই তার কিছুটা ক্ষুধা পেয়ে যায়। তাই সে তার মাকে বলে বাড়ির পাশেরই একটা পিৎজা শপে যাবার জন্য বেরিয়ে পড়ে। নিউ ইয়র্কের অলিগলি পেরিয়ে লি পৌঁছে যায় সেই পিৎজা শপে। সেখানে সে দোকান মালিকের কাছে একটা স্টাফ ক্রাস্ট পিৎজা অর্ডার করে, কিন্তু দোকান মালিক তাকে বলে যে দেখো, আমাদের কাছে ওই পিৎজাটা নেই, তবে তুমি যদি ওটাই খেতে চাও তাহলে এখান থেকে অনেক দূরের একটা দোকানে যেতে হবে। বেচারা লি হতাশ হয়ে যায়, কিন্তু তখনই সেখানে লিয়ের বয়সী একটা মেয়ে চলে আসে। সে আসলে এই দোকান মালিকের মেয়ে মিয়া। সে তার বাবাকে এই দোকান চালাতে সাহায্য করত। মিয়া লিকে বুঝিয়ে বলে যে আমাদের কাছে স্টাফ ক্রাস্ট পিৎজা নেই, তবে তুমি আমাদের মেনু থেকে আরো অনেক রকমের পিৎজার যে কোনো একটা বেছে নিতে পারো। লি তাদের থেকে একটা পেপারনি পিৎজা অর্ডার করে, আর মিয়ার থেকে পাশের একটা সুপার শপের ঠিকানা নিয়ে সে চলে যায় প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। তো যাই হোক, এখন পরদিন সকালে লি বেরিয়ে পড়ে তার নতুন স্কুলে যাবার জন্য। তার মা তাকে সকল দিক নির্দেশনা দিয়ে দেয় যে কিভাবে স্কুলে যেতে হবে। শুধু তাই নয়, আজকে লিয়ের মায়েরও ছিল হাসপাতালে প্রথম দিন।
তারা দুজন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো এখন লি একটা মেট্রোতে করে তার স্কুলে পৌঁছে যায়। প্রথম দিন স্কুলে তার টিচার তাকে ভালোভাবে স্কুলের সকল নিয়ম কানুন বুঝিয়ে দেয় আর তাকে বলে ঠিকমতো পড়াশোনা করো, কারণ তোমার মা চায় তুমি এখান থেকে টপ গ্রেড নিয়ে পাশ করো। তো টিচারের সাথে কথাবার্তা শেষ করে লি প্রথম দিন বেশ কয়েকটা ক্লাসও করে। স্কুলে প্রথম দিন তার বেশ ভালোভাবেই কেটে যায়। এখন স্কুল শেষ করে লি যখন বাড়িতে ফিরছিল তখনই পথিমধ্যে সে দেখতে পায় যে মিয়া একটা ট্রাক থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে কোথাও যেন যাচ্ছে। লি এক মুহূর্ত দেরি করে না, সে দ্রুত মিয়ার কাছে ছুটে চলে যায় আর তার সাথে গল্প করতে করতে তার জিনিসপত্রগুলো নিজেও তুলে নেয়। লি আসলে মিয়ার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিল। মিয়া নিজেও ব্যাপারটা বুঝতে পারে, তাই তারা দুজন একসাথে গল্প করতে করতে রেস্টুরেন্টের বেশ কিছু কাঁচামাল নিয়ে বাড়িতে ফিরতে থাকে। যাবার পথে লি একটা জিম দেখতে পায় যেখানে ফাইটারদের মার্শাল আর্ট শেখানো হতো। লি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এইসব কিছু দেখতে থাকে। মিয়া ফিরে এসে তাকে বলে, তুমি কি মার্শাল আর্ট পারো নাকি? লি বলে যে হ্যাঁ, আমি চায়নাতে থাকতে কুংফু শিখেছিলাম। তো কথাগুলো শেষ হবার আগেই সেখানে একজন লোক চলে আসে। সে মিয়াকে বলে, শোনো মিয়া, বাড়িতে গিয়ে তোমার বাবাকে আমাকে ফোন করতে বলবে। আমি তোমার কেনা গোলাম নই, তোমার যদি কোনো দরকার পড়ে তাহলে তুমি বাবার সাথে দেখা করে নিও। এটা বলে সে লিকে সাথে করে নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। লি জিজ্ঞাসা করে, ওই লোকটা কে? উনি কেন তোমার বাবার সাথে কথা বলতে চায়? মিয়া বলে যে ওই লোকটার নাম হলো জেমস, ও আসলে ওই জিমের মালিক, আর আমার বাবা জেমসের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, এই জন্যই ও আমার বাবার সাথে কথা বলতে চায়। এখানে মিয়া লিকে সতর্ক করে দিয়ে বলে যে দেখো, তুমি এইসব জিমের আশেপাশে কখনোই এসো না, এখানে সব আজে বাজে ছেলেরা মারামারি করে বেড়ায়। এদিকে জেমস জিমের ভেতরে গিয়ে কর্নার নামের একজন ছেলেকে বলে, আজকে তোমার প্রেমিকাকে দেখলাম একজন চাইনিজ ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় তোমার সাথে আর সম্পর্ক খুব বেশি দূর এগোবে না। কথাটা শুনে কর্নার প্রচন্ড রেগে যায় আর সে যার সাথে প্র্যাকটিস করছিল রেগে মেগে তাকে সে অনেক মারধর করে। এদিকে লি আর মিয়া দুজন মিলে একজন মেকানিকের দোকানে চলে এসেছিল। সেই মেকানিক আবার ছিল একজন চাইনিজ মহিলা, যিনি মিয়ার কাটার মেশিনটা ঠিক করার জন্য $600 চায়, কিন্তু এটা ছিল মিয়ার জন্য অনেক বেশি টাকা, তাই সে ঠিক না করে চলে যেতে চায়। কিন্তু তখনই লি মান্দারিন ভাষায় সেই মহিলার সাথে কথা বলে আর তার কাছে অনুরোধ করে কিছুটা ছাড় দেবার জন্য। মহিলাটা লিয়ের কথা শুনে তাকে $150 ছাড় দিয়ে কাজটা মাত্র $450 দিয়ে করতে রাজি হয়ে যায়। এটা শুনে মিয়া প্রচন্ড খুশি হয়ে যায়। আর এখন তারা দুজন বাড়িতে ফেরার সময় লি মিয়ার কাছে আবদার করে বসে, দেখো, তুমি যদি আমাকে নিউ ইয়র্ক শহরটা ঘুরে দেখাও তাহলে আমিও তোমাকে কিছুটা মান্দারিন ভাষা শিখিয়ে দেব, এতে করে তুমি ওই মহিলার কাছে কিছুটা ডিসকাউন্টও পেয়ে যাবে। মিয়া বেশ খুশি হয়ে যায় আর তাকে রবিবারে পুরো নিউ ইয়র্ক শহর ঘুরিয়ে দেখাবে বলে কথাও দেয়। তো সেদিন রাতে বাড়িতে ফিরে লি যখন তার মায়ের সাথে খাওয়া দাওয়া করছিল তখনই তার মা তাকে জিজ্ঞাসা করে যে তোমার স্কুলের সময়গুলো কেমন কাটলো, তুমি কি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছো? লি বলে যে হ্যাঁ, একজন বান্ধবী বানিয়েছি, ওর নাম মিয়া। কথাটা শুনে তার মা বেশ লজ্জা পেয়ে যায়। তো যাই হোক, এখন রবিবারের দিন আমরা দেখতে পাই মিয়া সকাল সকাল তার স্কুটার নিয়ে লি এর বাড়ির সামনে হাজির হয়েছে। সে এখন লিকে তার স্কুটারের পেছনে বসিয়ে পুরো নিউ ইয়র্ক শহরটা ঘুরিয়ে দেখাতে থাকে। তারা দুজন সেদিন অনেক মজা করে, কিন্তু বেশ খানিকটা পথ পেরিয়ে আসার পরে মিয়ার স্কুটার নষ্ট হয়ে যায়। তাই তারা বাধ্য হয়ে সেই নষ্ট স্কুটারটা একটা মেট্রোতে তুলে নিয়ে বাড়িতে ফিরতে থাকে। তারা দুজন যখন মেট্রোর ভেতরে হাসাহাসি করে গল্প করছিল তখনই তাদের সামনে কর্নার নামের সেই ছেলেটা তার দলবল নিয়ে চলে আসে। মিয়া বেশ ভয় পেয়ে যায়। সে আগে কর্নারকে বলে, দেখো কর্নার, আমরা অনেক ক্লান্ত, বাড়িতে ফেরার আগে তুমি কোনো ঝামেলা করো না। কর্নার বলে, আচ্ছা, তাহলে এই ছেলের জন্য এখন আমাকে পথ থেকে সরিয়ে দিচ্ছ? মিয়া তাকে বারবার বোঝায় যে এমন কিছুই না, তুমি আমাদের পথ ছেড়ে দাও। কিন্তু কর্নার তার পথ ছাড়ছিল না, তাই লি সামনে এসে বলে, সরে দাঁড়াও। এবার কর্নার সরে গিয়ে মিয়াকে জায়গা করে দেয়, কিন্তু সেখান দিয়ে লি বের হবার সময় কর্নার তাকে ঘুষি মেরে আহত করে ফেলে। বেচারা লি আর মিয়া এখন ধীরে ধীরে বাড়িতে ফিরতে থাকে আর মিয়া তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সে দেখতে পায় যে লি এর চোখ অনেকটাই ফুলে গেছে। সে লিকে বুঝিয়ে বলে যে কর্নার আসলে তাকে অনেক পছন্দ করে, কিন্তু মিয়া তাকে একদমই পাত্তা দেয় না। আর তাছাড়াও মিয়ার বাবা কর্নারের কাছ থেকে তাকে দূরে থাকতে বলেছে, কারণ কর্নার সারা দিন জিমে প্র্যাকটিস করে আর প্রতি বছর 5 বোর্ডস জিতে নেয়। লি জিজ্ঞাসা করে যে 5 বোর্ডস আবার কি? মিয়া তাকে বুঝিয়ে বলে যে প্রতি বছর এই শহরে একটা স্ট্রিট ফাইট টুর্নামেন্ট হয়, যেখানে বিগত 3 বছর ধরে কর্নার চ্যাম্পিয়ন হয়। আসলে যারা চ্যাম্পিয়ন হয় তারা অনেক টাকা পায়,
কিন্তু খবরদার তুমি এসব কথা একদমই চিন্তা করো না, কারণ কর্নারকে তুমি কখনোই হারাতে পারবে না। তো গল্প করতে করতে মিয়া এখন লিকে নিয়ে তার বাবার কাছে চলে যায়। ভিক্টর লিয়ের চোখের এমন অবস্থা দেখে তার চোখে মেকআপ করিয়ে দিতে থাকে, কারণ তার স্ত্রী একসময় এসব মেকআপের কাজ করত। এখানে লি জানতে পারে যে ভিক্টর একসময় এই শহরের সবচেয়ে ভালো ফাইটার ছিল, কিন্তু এখন সে ওসব কাজ বাদ দিয়ে দিয়েছে। তো ভিক্টর এখন লিয়ের চোখের জখম হয়ে যাওয়া কালো অংশ কিছুটা ঢেকে দিয়ে তাকে কয়েকটা টি ব্যাগ দিয়ে বলে যে রাতের বেলা এগুলো চোখের উপরে দিয়ে ঘুমাবে, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু পরদিন সকালে লিয়ের মা তার চোখের জখমটা দেখে ফেলে। উনি প্রচন্ড ভয় পেয়ে যায় আর লিকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম কারো সাথে মারামারি করতে যাবে না, তাহলে চোখে এমন চোট লাগলো কিভাবে। লি বিভিন্ন কথা বলে তার মাকে বুঝিয়ে স্কুলে চলে আসে। আজকে তার মা অ্যালেন নামের একজন ছেলের সাথে তার পরিচয় করিয়ে দেয়। এই ছেলেটা আসলে লিয়ের একজন টিউটর ছিল, সে লিকে ভালোভাবে পড়াশোনা করতে সাহায্য করবে। সেদিন লি অ্যালেনের সাথে গল্প স্বল্প করে তার সাথেও বেশ ভালো বন্ধুত্ব করে ফেলে। আর এখন রাতের বেলা বাড়িতে ফিরে সে যখন ঘরের জিনিসপত্র ঠিক করছিল, তখনই তার বড় ভাইয়ের বেশ কয়েকটা ছবি সে দেখতে পায়। তখন তার মনে পড়ে যায় যে এক সময় সে তার বড় ভাইয়ের সাথে কুংফু প্র্যাকটিস করত, আর তার বড় ভাই একটা স্পেশাল ফাইটিং মুভ পারত যা লি কখনোই করতে পারত না। তো যাই হোক, পরদিন লি স্কুলে আবারও ক্লাস শেষ করে যখন বাড়িতে ফিরছিল, তখনই পেছন থেকে বারবার কর্নার এসে তাকে বিরক্ত করছিল। তাই রেগে মেগে এবার লি কর্নারকে আঘাত করে ফেলে। আর কর্নার সে তো এমনটাই চাইছিল, তাই সে নিজের দুহাত পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, ঠিক আছে, তুই যদি আমার সাথে লড়াই করতেই চাস তাহলে আমি তোকে হাত না লাগিয়েই হারিয়ে দেব। কথাটা শুনে লি তার সাথে মারামারি শুরু করে দেয়, কিন্তু কর্নার সত্যি অনেক অভিজ্ঞ ছিল। সে শুধুমাত্র তার পা ব্যবহার করে লিকে মাটিতে ফেলে দেয়। প্রচন্ড অপমানিত হয়ে লিয়ের মনে পড়ে যায় তার বড় ভাইয়ের কথা, যে তাকে একসময় ড্রাগন কিক নামের সেই স্পেশাল মুভ শেখানোর চেষ্টা করেছিল। আজকে লি প্রতিশোধ নেবার জন্য সেই ড্রাগন কিক কর্নারকে মেরে দেয়, কিন্তু কর্নার তাকে লাথি মেরে আবারও মাটিতে ফেলে দেয়। ততক্ষণে স্কুলের টিচারেরা এসে কর্নার আর লিকে আলাদা করে দেয়। আর তখন কর্নার চিৎকার করে বলে, তুই যদি আমার সাথে সত্যি লড়াই করতে চাস তাহলে 5 বোর্ডসে এসে লড়াই কর, দেখি সেদিন তোকে কে বাঁচায়। এইসব কথা শুনে লি প্রচন্ড মন খারাপ করে বাড়িতে ফিরতে থাকে। সে পথিমধ্যেই কর্নারের ছবিগুলো অনেক পোস্টারে দেখতে পায়। তো যাই হোক, মন খারাপ করে লি যখন তার বাড়ির বেলকনিতে এসেছিল, তখনই সে নিচে মিয়ার সেই নষ্ট স্কুটারটা দেখে সেটা ঠিক করার জন্য নিচে নেমে আসে। কিন্তু তখনই সেখানে লাঠিসোঁটা নিয়ে বেশ কয়েকজন লোক চলে আসে, যেটা দেখে ঘরের ভেতর থেকে ভিক্টর বেরিয়ে এসে বলে, বন্ধুরা, তোমাদের সাথে আমার যত ঝামেলা আছে সেগুলো আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখন এই বাচ্চাটাকে এখান থেকে যেতে দাও। তো কথাবার্তা শেষ হবার আগেই পেছন থেকে একজন লোক এসে ভিক্টরের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এটা দেখে লি আর এক মুহূর্ত চুপ থাকতে পারে না। সে ওই সকল গুন্ডাদের সাথে লড়াই শুরু করে দেয়। সে একাই এক এক করে সবগুলো গুন্ডাকে মেরে আহত করে ফেলে। ততক্ষণে ভিক্টরের জ্ঞান ফিরে এসেছিল। সে লিকে এত সাবলীলভাবে লড়াই করতে দেখে অনেক অবাক হয়ে যায়। তো যাই হোক, গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যাবার পরে তারা দুজন রেস্টুরেন্টের ভেতরে এসে বসে। ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দর লড়াই করলে কিভাবে? লি তাকে বলে যে আমি চায়নায় থাকাকালীন কুংফু শিখেছিলাম। ভিক্টর অনুরোধ করে যে দেখো, তুমি আমাকে তোমার কুংফু শিখিয়ে দাও। আসলে আমি ওই লোকগুলোর কাছ থেকে অনেক টাকা ঋণ করেছি, টাকাগুলো পরিশোধ না করা অবধি ওরা আমার পিছু ছাড়বে না। কিন্তু যদি তুমি আমাকে কুংফু শিখিয়ে দাও তাহলে আমি আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবে লড়াই করে কিছু টাকা কামিয়ে ঋণ মুক্ত হয়ে যেতে পারবো। এখানে লি দেখতে পায় যে ভিক্টর আগে এই শহরের সেরা একজন ফাইটার ছিল। সে জিজ্ঞাসা করে, তুমি লড়াই করা ছেড়ে কেন দিলে? ভিক্টর বুঝিয়ে বলে যে মিয়ার জন্মের পরে আমি স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করি। তারপর আমার স্ত্রী মারা যায় আর আমি লড়াই ঝগড়া সব বাদ দিয়ে এই পিৎজার দোকান খুলে বসি। কিন্তু তুমি যদি আমাকে কুংফু শিখিয়ে দাও তাহলে আমার খুবই উপকার হবে। কিন্তু লি বলে যে আমাকে মাফ করে দাও ভিক্টর, আমি আসলে কাউকে ওয়াদা করেছি যে আমি কখনোই লড়াই করব না। আসলে আমার জীবনে এমন একটা ট্র্যাজেডি রয়েছে যার কারণে আমার পুরো জীবনটাই বদলে গেছে। ভিক্টর তাকে বুঝিয়ে বলে যে তোমাকে তো লড়াই করতে হচ্ছে না, লড়াই তো করব আমি। এই কথাটা শুনে লি বেশ কনফিউজড হয়ে যায়। সে বাড়িতে ফিরে আসলে তার মা তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে যায় ফানুস ওড়ানোর একটা উৎসবে। সেখানে লি তার বড় ভাইয়ের আত্মার শান্তি কামনা করে একটা ফানুস উড়িয়ে দেয়। তারপর সে বাড়িতে ফিরে তার মাস্টার হানকে ফোন করে। সে মাস্টারকে বুঝিয়ে বলে যে মাস্টার, নিউ ইয়র্কে আসার পরে আমার একজন বন্ধু হয়েছে, সে চায় আমি যেন তাকে কুংফু শেখাই। আমার কি এই কাজটা করা উচিত হবে? মাস্টার তাকে বলে, তুমি যদি ওনাকে কুংফু শেখাও তাহলে কি ওনার কোনো উপকার হবে? লি বলে, হ্যাঁ।
মাস্টার উত্তর দেয় যে তাহলে তোমার অবশ্যই ওনাকে কুংফু শেখানো উচিত, কারণ আমাদের এই সংস্কৃতির কারণে যদি কারো উপকার হয় এটা আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়। কথাটা শুনে সাথে সাথে লি চলে যায় ভিক্টরের সাথে দেখা করতে। সে তাকে বলে যে হ্যাঁ, আমি তোমাকে কুংফু শেখাবো। ভিক্টর অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে তাহলে কবে থেকে ট্রেনিং শুরু করব। লি বলে এখন থেকেই। তাই ভিক্টর রাত 8টা বাজতে না বাজতে দোকান বন্ধ করে দিয়ে লি এর সাথে ট্রেনিং শুরু করে দেয়। লি তাকে বুঝিয়ে বলে যে সব কিছুর মধ্যেই কুংফু রয়েছে। তুমি যে পিজা বানাও, তুমি যেভাবে বক্সিং করো, এই সব কিছুই কুংফুর একটা অংশ। এইসব কিছু বলে লি তাকে বলে যে তুমি এবার আমার উপরে হামলা করো, দেখি কেমন পারো। ভিক্টর প্রথমে লিকে ছোট ভেবে তার উপরে ঠিকমতো হামলা করতেই চায় না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই লি তাকে বুঝিয়ে দেয় যে সে ছোট হলেও ভিক্টরের চেয়ে অনেক ভালো লড়াই করতে পারে। এইসবের মধ্যে সেখানে মিয়া চলে আসে। সে তাদের দুজনকে লড়াই করতে দেখে অবাক হয়ে যায়। সে তার বাবাকে জিজ্ঞাসা করে, এই বয়সে এসে তুমি এসব পাগলামি কেন করছো বাবা? তুমি লড়াই করতে পারবে না, তুমি এসব অনেক আগে ছেড়ে দিয়েছো। কিন্তু ভিক্টর তাকে বুঝিয়ে বলে যে লি যদি আমাকে শেখায় তাহলে আমি অবশ্যই পারবো। ও গত রাতে আমাকে অনেকগুলো গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। আমার বিশ্বাস কুংফু শিখলে আমি বক্সিং ম্যাচও জিততে পারবো। মিয়া শুধু বলে যে তোমরা তো পাগলামি শুরু করে দিয়েছো। তো যাই হোক, পরদিন থেকে ভিক্টরের ট্রেনিং আরো জোরালো হয়ে যায়। লি তাকে হুবহু মাস্টার হানের মতো করে কুংফু শেখাতে থাকে। শুধু তাই নয়, সে এখন মিয়াকে তার পিৎজার দোকানটা সামলাতেও সব রকমের সাহায্য করে। এভাবেই একদিন, 2 দিন, 3 দিন করতে করতে লি বেশ ভালোভাবে ভিক্টরকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে ফেলে। তো একদিন এমনই ট্রেনিং শেষ করে লি বাড়িতে এসে দেখতে পায় যে তার মা ঘুমিয়ে আছে। তখনই তার কিছু একটা মনে পড়ে যায়। সে ফ্রাস্ট্রেটেড হয়ে ভিক্টরের বাড়িতে গিয়ে এলো পাথারিভাবে বক্সিং ব্যাগে ঘুষি মারতে থাকে। এইসব কিছু দেখে ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কোনো ব্যাপার নিয়ে টেনশনে আছো নাকি? এখানে প্রথমবারের মতো লি ভিক্টরকে নিজের মনের কথাগুলো খুলে বলে। আসলে কয়েক বছর আগে বেজিং এর একটা ফাইটিং টুর্নামেন্টে তার ভাই চ্যাম্পিয়ন হয়েছিল। তারা 2 ভাই যখন ট্রফি নিয়ে বাড়িতে ফিরছিল তখনই হেরে যাওয়া সেই দল তাদের উপরে হামলা করে দেয়। সে ছেলেরা প্রতিশোধ নেবার জন্য তার ভাইকে ছুরিকাঘাত করে, কিন্তু এত ভালো কুংফু জানা সত্ত্বেও লি সেদিন তার ভাইকে বাঁচাতে পারেনি। এই অনুশোচনায় সে এইসব কুংফু বাদ দিয়ে দিয়েছিল। বেচারা লি সেদিন অনেক কষ্ট পায়। তো যাই হোক, পরদিন লি অ্যালেনের সঙ্গে সে পিৎজা শপে বসে পড়াশোনা করছিল। তখনই মিয়া এসে তাকে জানায় যে আজকে রাতে নিউ ইয়র্কে একটা মেলা বসতে চলেছে। সে লিকে ওই মেলায় তার সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়। লি তো প্রচন্ড খুশি হয়ে যায়। তাই সে আজ সন্ধে হতে না হতেই তার বন্ধু অ্যালেনকে সাথে করে নিয়ে মিয়ার সঙ্গে দেখা করতে সেই মেলাতে চলেও যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে মিয়া তার পুরনো বন্ধু কার্টার এবং তার দলবলের সাথে আড্ডা দিচ্ছে। এটা দেখে বেচারা লিয়ের মনই ভেঙে যায়। সে আর মিয়ার সঙ্গে দেখা করে না। এদিকে আমরা আন্ডারগ্রাউন্ড সে বক্সিং রিং এ দুজন ফাইটারকে লড়াই করতে দেখতে পাই, যাদের পরে লড়াই করার সিরিয়াল ছিল ভিক্টরের। এদিকে মিয়া খেয়াল করে যে তার বাবার সাথে আসা লি তার সাথে ঠিকমতো কথাও বলছে না। মিয়া তার কাছ থেকে জানতে চায় যে তোমার হয়েছেটা কি, তুমি আমাকে এভাবে ইগনোর কেন করছো? লি সরাসরি বলে দেয় যে আমি এখানে এসেছি তোমার বাবার জন্য, তাই আমাদের দুজনেরই উচিত ভিক্টরের দিকে নজর দেয়া। এইসব কথা শুনেই মিয়া বুঝতে পারে যে কোনো কারণে লি হয়তো তার উপরে রেগে আছে। তাই সে অনেক জোর জবরদস্তি করে লিয়ের কাছ থেকে জানতে পারে তার মন খারাপের কারণ। লি বলে যে তুমি সেদিন মেলার ভেতরে কর্নারের সাথে অনেক গল্প করছিলে, তাহলে আজকে আমার কথা কেন মনে পড়ছে তোমার? মিয়া তাকে অনেকবার বুঝায় যে দেখো, তুমি যেমনটা ভাবছো এমন কিছুই না। আমি সেদিন কর্নারের সাথে দেখা করেছিলাম শুধু এটা বলার জন্য যেন কর্নার আমাকে আর ডিস্টার্ব না করে, কারণ আমি তোমাকে পেয়েছি। এখন আমি শুধু তোমার বিরক্ত সহ্য করতে চাই। কথাটা শুনে লি অনেক খুশি হয়ে যায়। কিন্তু তখনই তাদের সামনে চলে আসে ভিক্টর, কারণ এখন রিং এর ভেতরে তার ডাক পড়েছে। ভিক্টর অনেক কনফিডেন্টলি রিং এর ভেতরে যেতে থাকে, আর তাকে দেখে পেছন থেকে জেমস বলে ওঠে যে আচ্ছা, তাহলে এভাবে টাকা কামাই করে তুমি আমার ঋণ পরিশোধ করবে? ভিক্টর শুধু বলে দেখো, আমার বিরুদ্ধে যেন কোনো বাজি ধরো না, হেরে যাবে। কিন্তু জেমস অলরেডি ভিক্টরের প্রতিপক্ষের উপরে অনেক টাকা বাজি ধরেছিল। তো ফাইনালি রিং এর ভেতরে গিয়ে ভিক্টর তার প্রতিপক্ষের সাথে লড়াই শুরু করে দেয়। লড়াইয়ের প্রথম দিকে ভিক্টর প্রচন্ড মার খেতে থাকে। এই সব কিছু দেখে ব্রেকের সময় লি তাকে বেশ কিছু কৌশল শিখিয়ে দেয়, যার ফলে ব্রেক শেষ হতে না হতেই ভিক্টর তার প্রতিপক্ষের উপরে ভারী হতে থাকে। সে একের পর এক আঘাত করে তার প্রতিপক্ষকে কাবু করে ফেলে। এইসব কিছু দেখে লি এবং মিয়া দুজনে প্রচন্ড খুশি হয়ে যায়।
আর এক পর্যায়ে ভিক্টর তার প্রতিপক্ষকে যখন প্রায় নকআউট করেই ফেলেছিল, তখনই পেছন থেকে নিজের টাকা বাঁচানোর জন্য জেমস ভিক্টরের সেই প্রতিপক্ষ লোকটাকে ইশারা করে অবৈধ অ্যাটাক করতে বলে, যার ফলে সেই লোকটা কনুই দিয়ে আঘাত করে ভিক্টরকে ভয়ঙ্কর আহত করে ফেলে। সাথে সাথে রেফারি এটাকে ভুল হিসেবে ধরলেও সেই লোকটা কারো কথা শোনে না। সে একের পর এক আঘাত করে ভিক্টরকে নকআউট করে দেয়। আর এইসব কিছু দেখে লি আবারও স্তব্ধ হয়ে যায়, ঠিক যেমনটা তার ভাইকে আঘাত করার পরে হয়েছিল। মিয়া তার বাবাকে নিয়ে হাসপাতালে ছুটে চলে যায়, কিন্তু লি যেন কোনো কিছু করারই সাহস পাচ্ছিল না। সে রীতিমতো পাথর হয়ে যায়। এমন অবস্থাতে লি এর মা তাকে এসে জিজ্ঞাসা করে, তুমি ওই লোকটাকে কিভাবে চেনো? লি বলে যে আমি ওনাকে ট্রেনিং দিয়েছি। ডক্টর রেগে গিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম এইসব লড়াই থেকে দূরে থাকতে, তুমি আমার কথা শোনোনি তো? দেখো আজকে তোমার জন্য তোমার বন্ধুর এমন অবস্থা। এমন মানসিক অবস্থা নিয়ে লি প্রচন্ড ভেঙে পড়ে। সে তার ঘরে থাকা সকল কুংফু এর পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। সে মনে মনে শপথ করে নেয় যে সে আর কখনো কুংফু শিখবে না বা কাউকে শেখাবেও না। এভাবেই ধীরে ধীরে একদিন 2 দিন করতে করতে প্রায় 1 মাস কেটে যায়। এই পুরো সময়টাতে মাস্টার হান একাধিকবার লিকে ফোন করলেও সে মাস্টারের ফোনই রিসিভ করে না। এদিকে এতদিনে ধীরে ধীরে ভিক্টরও সুস্থ হয়ে উঠছিল। তো যাই হোক, এমনই এক সন্ধ্যায় লি মন খারাপ করে যখন বাড়িতে ফিরে আসে, তখনই তার মনে হয় বাড়িতে কেউ ঢুকে পড়েছে। কিছু বুঝে ওঠার আগে অতর্কিতে কেউ একজন তার উপরে হামলা করে দেয়। আর কিছুক্ষণ মারামারির পরে আমরা দেখতে পাই মাস্টার হান চলে এসেছে লি এর সাথে দেখা করতে। এখন মাস্টার হানকে নিজের বাড়িতে দেখে ডক্টর প্রচন্ড রেগে যায়। তিনি জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? মাস্টার বলে যে আসলে লি গত 1 মাস ধরে আমার সাথে কোনো যোগাযোগই করছে না, তাই ওর খোঁজ খবর নিতে এখানে এসেছি। এখন বাড়িতে মেহমান আসলে তো আর তাকে তাড়িয়ে দেয়া যায় না। তাই সেদিন রাতে মাস্টার লি এর কাছ থেকে তার সকল দুর্ঘটনার কথাগুলো শুনে নেয়, যে কিভাবে তার জন্য তার বন্ধু আজ হাসপাতালে ভর্তি। মাস্টার তাকে বলে যে কোনো চিন্তা করো না, জীবন যখন আমাদেরকে ফেলে দেয় তখন উঠে দাঁড়ানোর জন্য একটা না একটা পথ অবশ্যই খুলে দেয়। আমরা আগামীকাল তোমার বন্ধুর সাথে দেখা করতে যাব। তো এখন পরদিন মাস্টার এবং লি চলে আসে ভিক্টরের সাথে দেখা করতে। ভিক্টর অনেক খুশি তো হয়, কিন্তু সে লিকে এটাও বলে দেয় যে তার চিকিৎসা করতে গিয়ে হয়তো তার দোকানটা বিক্রি করে দিতে হতে পারে। তার হয়তো এখন এই শহরটা ছেড়ে চলে যাবার সময় হয়ে গেছে। লি তাকে বলে যে তুমি এত কষ্ট করে এই শহরে এত কিছু করেছো, আর এখন এইসব ছেড়ে দেবে? ভিক্টর বলে যে আমি ছেড়ে দিচ্ছি না, আমি শুধুমাত্র আমার জীবনের রাস্তাটা বদলে নিচ্ছি। কথাগুলো শুনে মাস্টার ভিক্টরকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, চায়নাতে একটা প্রবাদ রয়েছে, যদি বন্ধুর কোনো বিপদ হয় তাহলে সেই বিপদ আমার নিজেরও, সুতরাং আমরা কোনো না কোনো উপায় অবশ্যই বের করে ফেলবো। কথাগুলো বলে মাস্টার যখন চলে আসছিল, তখনই লি তাকে বলে যে আমরা কিভাবে ভিক্টরের উপকার করব মাস্টার। তখন মাস্টার তাকে বুঝিয়ে বলে যে কয়েকদিন পরে এখানে 5 বক্সের টুর্নামেন্ট হবে, সেখানে তুমি লড়াই করবে, আর চ্যাম্পিয়ন হবার পরে সেই টাকা দিয়ে আমরা ভিক্টরের উপকার করব। কথাটা বলেই সে চলে যায় আমেরিকাতে থাকা তার বন্ধুদের সাথে দেখা করতে। এরপর মাস্টার ক্যালিফোর্নিয়াতে চলে যায়। সেখানে একটা ফাঁকা বাড়িতে সে ঢুকে পড়ে, যেই বাড়িতে গল্পের শুরুতে দেখানো মাস্টার মিয়াগির ছবি দেখতে পেয়ে সে তাকে সম্মান জানায়। আর তখনই ঘরের ভেতরে ড্যানিয়েল নামের সেই ছেলেটা চলে আসে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আসলে লি যেমন মাস্টার হানের সবচেয়ে পছন্দের ছাত্র ছিল, ঠিক তেমনি ড্যানিয়েল ছিল মাস্টার মিয়াগির সবচেয়ে পছন্দের ছাত্র। মাস্টার মিয়াগি আর মাস্টার হান ছিল অনেক ভালো বন্ধু। আজকে মাস্টার হান এখানে এসেছিল ড্যানিয়েলের কাছ থেকে সাহায্য চাইতে। আসলে মাস্টার হান চাইতো ড্যানিয়েল যেন লিকে মিয়াগি কুংফুটা শিখিয়ে দেয়, যেটা চাইনিজ আর জাপানিজ কুংফুর একটা মিশ্রণ। মাস্টার মিয়াগি মারা যাবার আগে তার সেই স্পেশাল কুংফু কেবলমাত্র ড্যানিয়েলকেই শিখিয়েছিল। ড্যানিয়েল প্রথমে তো ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কে যেতে রাজি হচ্ছিল না, কিন্তু মাস্টার হানের বিশ্বাস ছিল যে ড্যানিয়েল অবশ্যই যাবে। এদিকে লি প্রচন্ড টেনশনে পড়ে গিয়েছিল যে সে কিভাবে লড়াই করবে, আর তাছাড়াও ট্রেনিং করার জায়গায় বা সে কোথায় পাবে। এইসব কথা শুনে অ্যালেন তাকে তার বাগানে নিয়ে যায়। আসলে এই ছাদ বাগানে সে লি এর ট্রেনিং করার জন্য একটা জায়গা বানিয়ে দিতে চায়। তো পরদিন লি মাস্টার হানকে সাথে করে নিয়ে তাদের ট্রেনিং এর সেই জায়গাটা দেখায়, যেটা মাস্টার হানের অনেক পছন্দ হয়। তাই সেদিন থেকেই তিনি লিকে ট্রেনিং দিতে শুরু করে। এবারের ট্রেনিং ছিল আগের চেয়েও অনেক বেশি কঠিন। লি প্রচন্ড ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও মাস্টার তাকে ছাড়ছিল না।
আর এভাবে একদিকে লি নিজেকে প্রস্তুত করছিল আর অপরদিকে কর্নার নিজেও জিমে প্রচুর ঘাম ঝরাচ্ছিল এবারের চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। এদিকে মাস্টার হান লিকে প্রশিক্ষণ দিতে দিতেই 2 দিন কাটিয়ে দেয়, আর তৃতীয় নাম্বার দিনে ফাইনালি ক্যালিফোর্নিয়া থেকে মাস্টার ড্যানিয়েল নিউ ইয়র্কে চলে আসে। ড্যানিয়েলকে দেখে মাস্টার হান প্রচন্ড খুশি হয়ে যায়। আর এখানে ড্যানিয়েল বলে যে আসলে আমি মাস্টার মিয়াগিকে অনেক সম্মান করি, উনি আমাকে যে জ্ঞান দিয়েছে সেটা আর কারো মাঝে নেই, তাই আমি যখনই সুযোগ পাই তখনই সেই মিয়াগি কুংফুর প্রশিক্ষণ অন্য একজনকে দিতে চাই, কারণ আমি চাই আমি মারা গেলেও যেন মিয়াগি কুংফু বেঁচে থাকে। আর এভাবেই শুরু হয় দুজন মাস্টারের সহযোগিতায় লি এর ভয়ঙ্কর প্রশিক্ষণ। লি সমান তালে দুজনের শেখানো সবগুলো মুভ প্র্যাকটিস করতে থাকে। আর এভাবে একদিন বিকেলে লি মাস্টার হানের সাথে বসে গল্প করতে করতে জানায় যে আমি হয়তো মিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু ওর বাবা আহত হবার পর থেকে ও আমার সাথে আর কথাই বলে না। এইসব কথা শুনে মাস্টার হান লিকে একটা বুদ্ধি দেয়, আর সেই বুদ্ধি শুনে লি তার বিল্ডিং এর ছাদে মিয়ার দোকান থেকে একটা পিৎজা হোম ডেলিভারিতে অর্ডার করে। দোকানে যেহেতু মিয়ার বাবা ছিল না, তাই মিয়া নিজেই সেই পিৎজা নিয়ে চলে আসে ছাদ বাগানে, যেখানে আগে থেকে অ্যালেন এবং লি তার জন্য অপেক্ষা করছিল। আর ফাইনালি মিয়াকে সবার থেকে আলাদা করে পেয়ে লি তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর মিয়াও বুঝতে পারে যে তার বাবার আহত হবার জন্য লি আসলে কোনোভাবেই দায়ী নয়। আর তাছাড়াও সে যখন জানতে পারে যে তার বাবার জন্য লি 5 বক্স চ্যাম্পিয়নশিপ লড়াই করতে যাচ্ছে, তখন সে লিকে সাবধান করে দিয়ে বলে, অনুশোচনা করার জন্য তোমার এইসব লড়াই করার কোনো দরকার নেই, ওই চ্যাম্পিয়নশিপ জেতা অনেক কঠিন। আর তাছাড়াও তুমি কর্নারের সাথে লড়াই করে জিততেই পারবে না। আমার বাবা ঠিক হয়ে যাবে, আমরা আবারও পিৎজার দোকান চালিয়ে সবকিছু ঠিক করে নেব, তুমি নিজের ক্ষতি করো না। কিন্তু লি বলে যে চিন্তা করো না, এই লড়াই আমার জন্য, তবে আমি যদি জিতে যাই তাহলে আমাদের সবারই অনেক উপকার হবে, কারণ সেই 5 ম্যাচের চ্যাম্পিয়নকে $50,000 পুরস্কার দেয়া হয়। এদিকে চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গিয়েছিল, যেখানে নিয়ম ছিল দুজন প্রতিযোগী লড়াই করবে, যে সবার আগে 8 পয়েন্ট পাবে অথবা যে অপরজনকে নকআউট করতে পারবে সে জিতে যাবে। এখানে বডিতে আঘাত করলে 1 পয়েন্ট আর মাথায় আঘাত করলে 2 পয়েন্ট পাওয়া যায়। তো আজকের প্রথম ম্যাচ ছিল লি এবং বুদ্ধা স্টিফেনের মাঝে। লড়াই শুরু হবার পরে স্টিফেন সহজেই 1 পয়েন্ট পেয়ে যায়, কিন্তু লি তার দক্ষতা দিয়ে স্টিফেনকে নকআউট করে প্রথম ম্যাচ জিতে যায়। তারপর সে আবারও দুজন মাস্টারের কাছ থেকে প্রশিক্ষণ নেয়, আর তারপরের ম্যাচেও সে খুব সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। আর অপরদিকে কর্নারও তার প্রতিপক্ষকে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে যায়। এদিকে ততদিনে ভিক্টর সুস্থ হয়ে তার দোকানে ফিরে আসে, আর সে জানতে পারে যে লি তার জন্য স্ট্রিট চ্যাম্পিয়নশিপে লড়াই করছে। ভিক্টর তো প্রচন্ড টেনশনে পড়ে যায়, কিন্তু একের পর এক ম্যাচ জিতে লি ফাইনালে পৌঁছে গিয়ে ভিক্টরের সকল টেনশন দূর করে দেয়। কিন্তু ফাইনালে লি এর সাথে লড়াই হতে চলেছে কর্নারের, যেটা কর্নার একদমই সহ্য করতে পারেনি। তাই সে লি এর ফাইট শেষ হবার পরে বেশ কয়েকজন গুন্ডাকে নিয়ে তার উপরে হামলা করে দেয়। কিন্তু এবার লি এর সাথে ছিল তার দুজন মাস্টার। তারা সবাই মিলে সেই গুন্ডাগুলোকে মেরে রাজার মতো সেখান থেকে বেরিয়ে আসে। এরপর মাস্টার হানের সাথে কথা বলতে আসে লি এর মা। তিনি মাস্টারের উপরে প্রচন্ড মন খারাপ করে থাকলেও মাস্টার তাকে বোঝায় যে এটা নর্মাল কোনো লড়াই নয়, এটা লি এর সম্মানের লড়াই। আমি তোমাকে কথা দিচ্ছি লি এর কোনো ক্ষতি আমি হতেই দেব না। কিন্তু মাস্টারেরা খুব ভালোভাবেই জানতো যে ফাইনাল ম্যাচ অনেক ভয়ঙ্কর হতে চলেছে, কর্নার তাকে সহজে ছেড়ে দেবে না। তাই তারা আরো ভালোভাবে লিকে প্রস্তুত করতে থাকে ফাইনাল ম্যাচের জন্য। এখানে প্র্যাকটিস করার সময় লি একবার তার ভাইয়ের দেখানো সেই ড্রাগন কিক প্র্যাকটিস করে, যেটা দেখে মাস্টার ড্যানিয়েল অবাক হয়ে যায়। সে তাকে বলে যে এই কিক তুমি ফাইনালে ইউজ করতে পারো, কিন্তু লি বলে যে না, আমি একবার স্কুল মাঠে ড্রাগন কিক কর্নারের উপর ইউজ করেছিলাম, সে আমাকে এক লাথি দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল। এই কথা শুনে মাস্টারের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে লিকে নিয়ে স্থানীয় একটা মেট্রো স্টেশনে চলে যায়, আর সেখানে তাকে সেই ড্রাগন কিক দেওয়ার প্র্যাকটিস করাতে থাকে। লি বারবার সেই কিক দিতে গিয়ে মাথায় আঘাত পাচ্ছিল, কিন্তু মাস্টারদের যেন তাতে কিছুই যায় আসে না। তারা ধীরে ধীরে ট্রেনিং আরো বেশি কঠিন করতে থাকে। লি নিজেও এতদিনে অনেক অভিজ্ঞ হয়ে গিয়েছিল, কারণ সে এখন একাই দুজন মাস্টারের অ্যাটাক সামাল দিতে পারে। এদিকে কর্নার নিজেও প্রস্তুত হতে থাকে ফাইনাল লড়াইয়ের জন্য। এভাবেই ট্রেনিং করতে করতে ফাইনালি সেই দিন চলে আসে যেদিন লি এর সাথে কর্নারের লড়াই হতে চলেছে। তবে লড়াই করতে যাবার আগে লি এর সাথে তার মা দেখা করতে আসে, কিন্তু এবার ডক্টর তার ছেলের উপরে আর রেগে নেই, বরং তিনি লিকে জড়িয়ে ধরে বলে, নিজের সেরাটা দিয়ে লড়াই করো, আমি তোমার জন্য গর্বিত লি, আমি দোয়া করব যেন তুমি চ্যাম্পিয়ন হয়ে ফেরো।
এরপর মাস্টারেরা তাকে লড়াইয়ের পোশাক পরিয়ে দেয় আর তার কপালে জাপানিজ আর চাইনিজ কুংফুর মিশ্রণে তৈরি মিয়াগি কুংফুর একটা ব্যান্ডও লাগিয়ে দেয়। তো এবারের ফাইনাল ম্যাচ নিউ ইয়র্কের একটা বিশাল বিল্ডিং এর ছাদে হতে চলেছে, যেখানে শত শত দর্শকের মাঝে লি যখন উপস্থিত হয় সবাই তাকে সাদরে আমন্ত্রণ জানায়। আর কিছুক্ষণ পরে মাঠে উপস্থিত হয় তার প্রতিপক্ষ কর্নার। তারা দুজনে স্টেজে উঠে পড়ে আর এখানে লি কর্নারকে সম্মান জানালেও সে তাকে অসম্মান করে। তো যাই হোক, লড়াই শুরু হয়ে যায় আর এই লড়াই দেখতে মিয়াও তার বাবাকে নিয়ে এসে গিয়েছিল। লড়াইয়ের প্রথম মিনিটেই কর্নার লি এর মাথায় লাথি দিয়ে 2 পয়েন্ট নিয়ে নেয়। সবাই যখন প্রচন্ড টেনশনে পড়ে যায় তখনই কর্নার এক এক করে আরো 2বার লি এর বুকে লাথি দিয়ে তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে, যার ফলে সে পেয়ে যায় মোট 4 পয়েন্ট। সবাই লিকে সাহস দিতে থাকে, তাকে বিভিন্ন কৌশল শিখিয়ে দেয়, যার ফলে পরবর্তীতে লি কর্নারের বুকে ঘুষি মেরে 1 পয়েন্ট তুলে নেয়। এটা দেখে কর্নার প্রচন্ড রেগে যায়। সে এলোপাথারি ভাবে লি এর উপরে আঘাত করতে থাকে, যে এই সুযোগটা নিয়ে লি আবারও তার বুকে ঘুষি মেরে 2 নাম্বার পয়েন্ট তুলে নেয়। লড়াই আরো জমজমাট হয়ে যায়, কিন্তু এবারও লি কৌশলে কর্নারের মাথায় লাথি মেরে টোটাল 4 পয়েন্ট নিয়ে যায়। এখন তারা দুজনেই ছিল 4 পয়েন্টে, আর তাই দুজনের মাঝে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই, যেখানে তারা এলোপাথারি ভাবে একে অপরকে মারতে মারতে 6 পয়েন্টে পৌঁছে গিয়েছিল। আর তখনই এক ভয়ঙ্কর লাথি দিয়ে কর্নার রীতিমতো লিকে নকআউট করে দেয়। লি কিছুক্ষণের জন্য উঠতেই পারছিল না, কিন্তু তখনই তার মনে পড়ে যায় যে কিভাবে ভিক্টরকে মারা হয়েছিল। তাই সে প্রতিশোধ নিতে একদম শেষ মুহূর্তে আবারও উঠে দাঁড়ায়। আর এখানে তাদের দুজনেরই পয়েন্ট ছিল 7। আর এবার ফাইনাল অ্যাটাক হিসেবে লি তার ভাইয়ের শেখানো সেই ড্রাগন কিকের মাধ্যমে 8 নাম্বার পয়েন্ট তুলে নিয়ে এই ম্যাচ জিতে যায়। সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু কর্নার রেগে মেগে পেছন থেকে তার উপরে আঘাত করতে চলে আসে। কিন্তু এবার লি তাকে মাটিতে ফেলে দেয়, কিন্তু সে এবার কর্নারকে না মেরে বরং তার হাত ধরে তাকে তুলে নেয়, যেটা দেখে কর্নার এই প্রথমবার তাকে সম্মান জানিয়ে স্টেজ থেকে নিচে নেমে যায়। উপস্থিত সবাই প্রচন্ড খুশি হয়ে গিয়েছিল, সবাই অনেক আনন্দ করতে থাকে, আর মিয়া তো খুশিতে লিকে চুমুও দিয়ে দেয়। তো যাই হোক, চ্যাম্পিয়নশিপ জেতার পরে লিকে $50,000 পুরস্কৃত করা হয়, যে টাকা দিয়ে সে ভিক্টরের সকল দেনা পরিশোধ করে দেয় আর তার পিৎজা শপটা আরো বড় করে রিক্রিয়েট করে। সে নিজেও এখন এই দোকানের একজন মালিক হয়ে যায়। সে এখানে মাস্টার হানকে চাইনিজ স্পেশাল সেই স্টাফ ক্রাস্ট পিৎজা খাওয়ায়। শুধু তাই নয়, সে একটা ফ্রোজেন পিৎজা ক্যালিফোর্নিয়াতে পাঠায় তার মাস্টার ড্যানিয়েলের জন্য। আর এই ঘটনার সাথে সাথে গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।